আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আজকে তোমাদের আমি সমরেশ বসু রচিত আদব এই ছোট গল্পটি পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আর কোনো রকম সমস্যা যদি হয় তোমাদের, তাহলে আমাকে অবশ্যই জানাবে। তার আগে আমি একটা কথা বলি যে তোমাদের তৃতীয় পর্বে শেষ হয়েছিল চন্দ্রগুপ্ত নাট্যাংশটি। তো আজকে তার চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে শুরু করছি একটি শর্ট স্টোরি, যেটা ছোট গল্প নামে পরিচিত। সেটা হচ্ছে সমরেশ বসুর রচিত। সমরেশ বসু তিনি ছিলেন একদিকে যেমন ছোট গল্পকার, অন্যদিকে ছিলেন তিনি উপন্যাসিক, অর্থাৎ উপন্যাসিক কথা সাহিত্য যেটা বলা হয়, সেই কথা সাহিত্য বা উপন্যাসিক কথা সাহিত্যিক বা উপন্যাসিক হিসাবে তিনিও একজন বিখ্যাত ছিলেন। তবে সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকুট। এই কালকুট ছদ্মনামে তিনি অনেক ভ্রমণ কাহিনীও লিখেছেন। তো শুরু করি আজকের এই চতুর্থ পর্বে সমরেশ বসু রচিত আদব এই ছোট গল্পটি। সমরেশ বসুর এই আদব ছোট গল্পটি অনেকে হয়তো তোমরা শুনে থাকবে। এটা একটি দাঙ্গাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। গল্পটির সংক্ষেপ আমি একটু প্রথমে বলি, তারপরে হয়তো পরের দিন তোমাদের আমি গল্পটি লাইন বাই লাইন পড়ে শোনাবো। তো তার আগে আজকে শুরু করি এই গল্পের কিছু সংক্ষিপ্তসার, অর্থাৎ কয়েক লাইনের মধ্যে আমি তোমাদের এই গল্পটির সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে সেটা শুনবে। এই গল্পটি একটি, প্রথমেই বললাম যে এই গল্পটি একটা দাঙ্গাকে কেন্দ্র করে লেখা হয়েছে। শহরে 144 ধারা কারফিউ অর্ডার জারি করা হয়েছে। সেখানে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানের। পরস্পর তারা সরকি, ছুরি, লাঠি, দা এসব নিয়ে লড়াই করছে। আর সেখানে কিছু কিছু লুটেরা রয়েছে, যারা ফাঁক বুঝে কিছু চুরি করার চেষ্টা করে। সেই সমস্ত লুটেরেরা বস্তিতে আগুন জ্বালিয়ে বস্তিটাকে স্তূপ করে তুলছে, ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আর তাদের চুরি করতে যাতে সুবিধা হয় সেই জন্য বিভিন্ন দিকে দাঙ্গা বাঁধাবার আরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই দাঙ্গার সময় বিভিন্ন রকম মানুষ, যারা আর্থিক দিক থেকে দুর্বল, সাধারণ মানুষ, অতি দরিদ্র মানুষ, তারা কিন্তু দিক বিদিক শূন্য হয়ে যে যেদিকে পারছে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর সেখানে মিলিটারি টহলদাররা কী করছে, সেই হিন্দু মুসলমানের দাঙ্গাকে শান্ত করার জন্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গুলি ছুটছে চারিদিকে। আর দূর থেকে কিছু কিছু আওয়াজ আসছে, আল্লাহু আকবার কি বন্দে মাতরম, অর্থাৎ আল্লাহু আকবার কেউ কেউ বলছে, কেউ আবার বন্দে মাতরম বলছে। এই স্লোগান দিয়ে তারা পরস্পরের সঙ্গে লড়াই করছে, ঝগড়া করছে। তো এই গল্পের দুদিক থেকে দুটি গলি এসে মিশেছে এক জায়গায়। সেখানে সেই গলির পাশে একটি ছিল ডাস্টবিন। সেই ডাস্টবিনে দুজন অচেনা মানুষ ডাস্টবিনের মধ্যে লুকিয়েছিল। তো লুকিয়ে থাকা অবস্থাতেই তাদের মাথা হঠাৎ করে পরস্পর দেখতে পেল। কিছুক্ষণ সেই ডাস্টবিনের মধ্যে থাকার পরে যখন তারা ব্যতিব্যস্ত হয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, অর্থাৎ মাথা বাড়িয়ে উঁকি মেরে এদিক ওদিক দেখার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা পরস্পরের মাথা দেখতে পেয়ে যায়। কারণ প্রথমেই ডাস্টবিনটা নড়ে উঠেছিল। নড়ে ওঠার পরেই কিন্তু তারা পরস্পরকে দেখতে পায়। দেখেই কিন্তু তাদের মধ্যে একটা সন্দেহ জাগে, সে যদি
হিন্দু হয় তাহলে আমাকে মেরে ফেলবে, আর সেই হিন্দু লোকটা ভাবছে সে যদি মুসলমান হয় তাহলে আমাকে মেরে ফেলবে। তাহলে প্রত্যেকের এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, প্রত্যেকের মনে যে একটা আতঙ্ক লেগে রয়েছে, সেই আতঙ্ক কিন্তু সেই আতঙ্কের ভয়েই কিন্তু কেউ কাউকে পরিচয় দিতে অস্বীকার করছে। অর্থাৎ পরস্পরের যে পরিচয়, যে একজন হিন্দু আর একজন মুসলমান, সেই পরিচয়টা কিন্তু গোপন রাখার চেষ্টা করছে। সেই দুজন কে ছিল তাদের সম্পর্কে একটু বলি। একজন ছিল নারায়ণগঞ্জের কাছে যে চাষারা গ্রাম, সেখানে সুতা মজুর, একজন ছিল সুতা মজুর, অপরজন ছিল মাঝি। যে মাঝির বুড়িগঙ্গার সেই পারে সুবাইটায় নাকি তার বাড়ি ছিল। তারা পরস্পরের সঙ্গে যখন তাদের দেখা হলো, পরস্পরের সঙ্গে পরিচয় হলো যে একজন হিন্দু একজন মুসলমান, সেটাও জানতে পারলো। তখন তারা পরস্পরের কথোপকথনের মাধ্যমে বলতে লাগলো যে এই সব মারামারি কইরা হইব কি, অর্থাৎ এই সব মারামারি করে কি হবে, তোমাগো দুগ্গা লোক মরবো আমাগো দুগ্গা লোক মরবো, তাতে দেশের কি উপকারটাই হইব। অর্থাৎ তারা সাধারণ মানুষ, খেটে পড়ে কোনো রকম বেঁচে থাকে, খেটে খেয়ে কোনো রকম সংসার চালায়। আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু ঈদের পরবের একদিন রাতে, অর্থাৎ আগের রাত। তা সেই রাতে মুসলমান মাঝি যে ছিল, সে প্রাণপণে বাড়ি ফেরার চেষ্টা করছে, কারণ তার বাড়িতে তার সন্তানরা রয়েছে, তার স্ত্রী রয়েছে, কত আদর করে তাদের কোলে নিবে, তাদের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে। তো এই ভেবে মাঝি প্রাণপণ চেষ্টা করছে বাড়ি ফেরার জন্য। কিন্তু এই যে দাঙ্গা, সেই দাঙ্গার কবলে পড়ে যায় দুজন সাধারণ মানুষ। তারা চায় না এসব দাঙ্গা ফাসাদ মারামারি, শুধু চায় পরস্পরের মধ্যে শান্তি, পরস্পরের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ। তারা কিভাবে দুমুঠো দুবেলা খেটে খেয়ে বেঁচে থাকবে, এইটাই তাদের আশা। এর থেকে বেশি তারা কিছু চায় না। সেই জন্যই তাদের নিজের ভাবনা থেকে যে কথাগুলি এই গল্পের মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে আর কি, আমাদের সামনে তুলে ধরেছে, সেটা অতি সামান্য কথা এবং তাদের একদম বাস্তব নিজেদের অন্তরের কথা। তারা বলেছিল যে এইসব মারামারি করে হইব কি, তোমাগো দুগ্গা লোক মরবো আমাগো দুগ্গা লোক মরবো, তাদের দেশের কি উপকারটাই হইব। অর্থাৎ এই যে একটা কথা বলল, এটা কিন্তু তাদের অন্তরের কথা, তাদের নিজেদের সাধারণ কথা। তারপরেও তারা বলেছিল কখনো যে ভগবানের ক্রিয়া কইতে পারি, একটা শুনিও নাই, পরাণ লইয়া অহন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলেই হয়। অর্থাৎ সুতা মজুর বলতে চেয়েছিল যে আমি ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারলেই হবে। এভাবে নানান কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি তাদের, যে তারা এই সমস্ত দাঙ্গা ফাসাদ কিছুই চায় না। তারা খুব সাধারণ মানুষ, তারা কোনো রকম খেটে পড়ে খেয়ে থাকতে চায়। আর তাদের বাড়ি ফিরে যেতে চায়। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু মাঝি জিদ ধরেছিল যে আমাকে বাড়ি ফিরতেই হবে, কিন্তু মাঝি বলল না, তোমাকে এই পরিস্থিতি আমি বাড়ি যেতে দিতে পারি না। কারণ তারা এক জায়গায় লুকিয়ে থাকার অবস্থাতে সুতামজুর বলেছিল যে মাঝি তুমি বাড়ি যেও না, আজকে এই রাতটা এখানে কাটিয়ে দাও, আমরা দুজনে একসঙ্গে লুকিয়ে থেকে যাব। অর্থাৎ পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল। পরস্পরকে যখন তারা বিদায় নিয়েছিল তখন আদব বলে সম্বোধন করেছিল। অর্থাৎ আদব কথার অর্থ কি? আদব কথার অর্থ বিদায় সম্ভাষণ জানানো, বিদায় সম্ভাষণ।
আদাব, অর্থাৎ পরস্পর পরস্পরের কাছ থেকে যখন বিচ্ছেদ নিচ্ছিল, পরস্পরের কাছ থেকে যখন ছেড়ে চলে যাচ্ছিল, তখন তারা আদব বলে পরস্পরকে সম্বোধন করেছিল। তো যাই হোক, এই গল্পে সাধারণ মানুষের ট্র্যাজিক পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তারপরে শেষ পর্যন্ত যখন মাঝি বলল যে আমি যাবই বাড়ি, কারণ আমার পরের দিন ঈদের নামাজ, সেখানে আমার ছেলেদেরকে কোলে নিয়ে আমার বিবিজানকে একটু সুহাগ করব, এই কথাগুলো বলেছিল, তখনই কিন্তু মাঝি আর না সুতা মজুর তখন তাকে আর ধরে রাখতে পারলেন না, বলে ঠিক আছে ভাই তুমি যেও, কিন্তু খুব সাবধানে। তো যাই হোক, যাওয়ার সময় কিছুক্ষণ পরে একটা গুলির আওয়াজ এসেছিল, গুডুম করে একটা শব্দ শুনেছিল। তখন সেই শব্দের মাধ্যম দিয়ে সুতা মজুর আন্দাজ করে নিয়েছিল। সেই আন্দাজটা কি? সেই আন্দাজটা ছিল যেন মাঝির কণ্ঠস্বরের আর্তনাদ। মাঝি যেন বলে উঠেছিল, পারলাম না ভাই, পারলাম না, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে, দুশ্মনরা আমারে যাইতে দিল না, দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। অর্থাৎ তার মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূর্ণ হলো না। সেই হিন্দু মুসলমানের দাঙ্গায় কিছু অর্থলোলুপ সমাজ ভক্ষণকারী কিছু মানুষের এই অত্যাচারে সমাজকে যারা আগুন লাগিয়ে দেয়, সমাজে যারা আগুন ধরিয়ে দেয়, সেই সমস্ত লোভী অর্থলোলুপ মানুষদের কারণেই সেই মাঝির মনের আশা কোনোদিন পূর্ণ হলো না। শেষ পর্যন্ত মাঝি নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হলো এই দাঙ্গার কবলে পড়ে। অর্থাৎ তাদের ছেলের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা মাঝির পূর্ণ হলো না। তো যাই হোক, এটা হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়াবো, তখন তোমরা আমার সঙ্গে লাইন মিলিয়ে মিলিয়ে পড়বে। আর কোনো অর্থগত সমস্যা যদি হয় তোমাদের, তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাবে, আমি প্রত্যেকটার অর্থ বলে দেওয়ার চেষ্টা করব। গল্পটা খুব সুন্দর একটা ছোট গল্প সঙ্গে আমি হয়তো তোমাদেরকে বলেছিলাম যে কি ছিল প্রথম লাইনটা, যে ছোট গল্পের সংজ্ঞা হিসাবে, যে ছোট ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। তারপরে শেষের দিকে কিছু লাইন আছে, সাঙ্গ করি মনে রবে। তারপরের লাইনটা কি ছিল, যে দু এক লাইন পরে যে শেষ লাইনটা ছিল, যে শেষ হয়েও যেন হইল না শেষ। তাহলে গল্পটার চরিত্র খুব সামান্য চরিত্র থাকবে, কয়েকজন চরিত্র থাকবে, গল্পের ভাষা থাকবে সহজ সরল। এই ছোট গল্পের এগুলো বৈশিষ্ট্য, ভাষা থাকবে সহজ সরল, কয়েকজন চরিত্র থাকবে, সেখানে ছোট ছোট বাক্য থাকবে। আর একটা যেটা সব থেকে বড় পয়েন্ট, যেটা সব থেকে ভালো বৈশিষ্ট্য এই গল্পের, সেটা কিন্তু এই গল্পটা পড়ার পরেও যেন শেষ হয়েও যেন মনে হলো শেষ হলো না, এরপরে কিছুটা আছে, যেন গল্পটা অসম্পূর্ণ হলো, এরপরে যদি একটু গল্পটা থাকতো তাহলে আরও খুব ভালো লাগতো। তো এটাই হচ্ছে গল্পের মূল, বা এই ছোট গল্পের মূল বৈশিষ্ট্য। তো যাই হোক, ছোট গল্প কাকে বলে সে নিয়ে তোমাদেরকে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আর যখন তোমাদের স্কুল খুলবে, তখন তোমাদের ব্যাকরণ নিয়েও কিছু আলোচনা করতে হবে। এখন যেহেতু বোর্ড বা এখানে সমস্যা হচ্ছে, ব্যাকরণ তো সরাসরি বোর্ডে বুঝালে ভালো হয়। তো যাই হোক, এই সমস্ত ভয়েস মেসেজের মাধ্যমে দিয়ে সম্ভব নয় ব্যাকরণ। তোমাদের ব্যাকরণ ব্যাকরণ করতেও হবে, কারণ ব্যাকরণ অনেক পড়া হয়নি আর কি। এই ক্লাস, এই যে 1 মাস ধরে অনলাইন ক্লাস চলছে, আজ পর্যন্ত একদিনও ব্যাকরণ ক্লাস হয়নি। তবে যাই হোক, তোমাদের আমি
ব্যাকরণ নিয়ে স্কুল খুললেই আমি ব্যাকরণ শুরু করব, তখন হয়তো 1-1.5 মাস ধরে ব্যাকরণই শুরু করব, তখন আর টেক্সট আমি পড়াবো না। আর এইভাবে ক্লাস ধরো সম্ভব নয়, কিছুটা হলেও যা কয়েকজন দেখছে, প্রত্যেকে তো ক্লাস ফলো করছেই না। তো ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করছি। পরের দিন লাইন বাই লাইন পড়লে তোমরা এটা ভালো করে শোনার চেষ্টা করবে।